অরুণা দেবীর দুই মেয়ে অমিতা এবং পাপিয়া। তার স্বামী মারা গেছে আজ প্রায় ৮ বছর। তারপর থেকেই তিনি তার দুই মেয়ের সঙ্গেই বসবাস করেন। দেখতে দেখতে মেয়ের বিয়ের বয়স হয়ে যায়। কয়েক জায়গা থেকে যোগাযোগ করার পর বড় মেয়ে অমিতার জন্য দীপু নামে একটি ছেলের যোগাযোগ আসে। আজ দীপু তার বাবা শুভজিৎ বাবুকে নিয়ে অমিতাকে দেখতে আসছে। মা দেখো না, দিদি বলছে চুড়িদার পরবে। দেখাশোনাতে কেউ চুড়িদার পরে বলো? আমি কত করে বলছি একটা শাড়ি পরতে, কিছুতেই আমার কথা শুনছে না। মা, আমার এসব শাড়ি টাড়ি পরতে একদম ভালো লাগে না। তাছাড়া শাড়ি পরলে আমাকে খুব মোটা লাগে, তাই আমি চুড়িদারই পরবো। আরে বাবা, পাপিয়া তো ঠিকই বলছে। দেখাশোনাতে এলে সব সালোয়ার চুড়িদার মানায় না। আমার ওই হলুদ শাড়িটা পর, ওটাতে তোকে বেশ ভালো লাগবে। আর শোন, তুই একটু ভালো করে সেজে গুজে থাকবি। আগের বারের মতো অত বেশি মেকআপ করবি না, হালকা মেকআপ করবি। এইবার যদি বিয়েটা পাকা হয়ে যায় তাহলে বেশ ভালোই হবে। ছেলের বড় দোকান, ব্যবসা বেশ ভালোই চলে শুনেছি। মা, তুমি এত টেনশন করো না। আমি দিদিকে এত সুন্দর করে সাজিয়ে দেব না, দেখবে ছেলে পক্ষ দেখেই একেবারে পছন্দ করে নেবে। কিছুক্ষণ পর পাত্রপক্ষ অমিতাকে দেখতে আসে। পাত্র এবং তার বাবা সঙ্গে আরেকটি ছেলেকে দেখে অরুণা দেবী বলেন, আচ্ছা দাদা, তাহলে এটা আপনার ছোট ছেলে, তাই তো? আরে না না দিদি, শুভ আমার ছেলের বন্ধু। ছোটবেলা থেকে দুজনে একসঙ্গে পড়াশোনা করেছে। এখন দুজনের দোকান পাশাপাশি রয়েছে, তাই তো ওরা বন্ধু হয়ে গেছে। হ্যাঁ আন্টি, দীপুর সঙ্গে দেখা হওয়ায় আমি বললাম বৌদির সঙ্গে চল দেখা করে আসি, এই জন্যই তো এসেছি। বাহ, ভালোই করেছো বাবা। এই নাও, এবার এই খাবারগুলো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরা তো তখন থেকে কিছু মুখেই দাওনি গো। এই পাপিয়া, সবাইকে খাবারটা তুলে দে। পাপিয়া সবাইকে খাবার দেয়। শুভ বারবার পাপিয়ার দিকে তাকাচ্ছিল। পাপিয়াকে দেখে তার বেশ পছন্দ হয়েছিল। পাশে বসে দীপু ব্যাপারটা লক্ষ্য করে এবং তাকে চুপি চুপি ডেকে বলে, কি ব্যাপার শুভ, চোখ সরাতে পারছিস না বুঝি? আরে কিসব উল্টো পাল্টা বলছিস? এসব কিছুই না। আমি তো সবই বুঝতে পেরেছি। আমার বিয়ের কথা বলতে এসে তোর বিয়ের পাকা করে দেবো নাকি বল? আরে দূর, দেখ বৌদি আসছে। অমিতাকে দেখে দীপুর তাকে খুব পছন্দ হয়। শুভ বলে, ভাই, বৌদিকে দেখতে বেশ ভালো, তুই রাজি হয়ে যা। আমার দুই মেয়েই খুব গুণবতী। দুজনে যেমন বাড়ির সমস্ত কাজ করতে পারে, তেমনি বাইরেরও সবকিছু পারে। আপনাদের দু মেয়েকে বেশ একই দেখতে। এ বড় কে ছোট তাও বোঝা যাচ্ছে না। আমার চোখে তো দুজনেই সমান লাগছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন। ওদের মধ্যে মাত্র 1 বছরের পার্থক্য, তাই দুজনকে একই লাগে। আর মুখের কাটিংও প্রায় একই। এমন সময় দীপু শুভজিৎ বাবুকে ইশারা করে বাইরে নিয়ে যায় আর বলে, কি হলো দীপু, মেয়ে তোর পছন্দ না? মেয়ে দেখতে বেশ সুন্দর, কাজকর্ম ভালো পারে। বাবা, অমিতাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি অন্য কথা বলার জন্য তোমাকে এখানে নিয়ে আসলাম। আমার মনে হচ্ছে শুভ পাপিয়াকে দেখে খুব পছন্দ করেছে। তুমি শুভর সঙ্গে পাপিয়ার সম্বন্ধের কথা বলো না। কিন্তু বাবা, আমি কিভাবে শুভর বিয়ের কথা বলতে পারি? শুভর বাবা মা এসে তাদের পাত্রীকে দেখবে, তারাই তো মতামত দেবে, তবেই না বিয়ের কথা এগোবে। তবে তো আমরা কথা বলতে পারি না। আরে বাবা, আমি তো তোমাকে এখনই বিয়ে দেওয়ার কথা বলছি না। তুমি শুধু কথাটা বলে রাখো, যাতে করে ওরা পাপিয়ার জন্য অন্য কোনো পাত্রী না দেখে। বাদ বাকি আমি শুভর বাবা মার সঙ্গে কথা বলে নেব। কাকা কাকু আমার কথা ফেলতেও পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি কথা বলতে পারি, কিন্তু একটা কথা ভালো করে বুঝে রাখ, পরে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমি কোনো দায়ী না। না না, তোমাকে কেউ কিছু বলবে না, তুমি শুধু কথা বলো, বাকিটা আমি ম্যানেজ করে নেব। এরপর তারা দুজনে ভেতরে যায়। তখন চিন্তিত মুখে অরুণা দেবী বলেন, দাদা, কি ব্যাপার? কিছু সমস্যা হয়েছে নাকি? না না দিদি, কোনো সমস্যা নেই। আসলে আমার ছেলের বিয়ের সঙ্গে সঙ্গে শুভর বিয়ের কথাও একটু বলে রেখে যেতে চাই। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আপনাদের ছোট মেয়ে পাপিয়া, ওর সঙ্গে আমার শুভ সম্বন্ধ করতে চাইছিলাম। শুভজিৎ বাবুর মুখে এই কথা শুনে অরুণা দেবী খুবই খুশি হয়ে যায় আর বলে, আরে এটা তো খুব ভালো কথা। আমার আপত্তি থাকবে কেন? দুই বোন পাশাপাশি থাকবে, এতে তো আমার চিন্তা অনেকটাই দূর হবে। আর একসাথে দুজনের বিয়ে হয়ে গেলে আমিও নিশ্চিন্ত হয়ে যাব। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে আমরা বাড়িতে সমস্ত কথাবার্তা বলে আপনাকে ডেটটা জানিয়ে দেব। এরপরই সবাই বাড়ি ফিরে আসে। দীপু শুভকে নিয়ে তার বাবা মার কাছে যায় এবং সমস্ত কথা বলে। ছবি দেখে এবং বিয়ের কথা শুনে শুভর মা পারুল দেবী বলেন, দীপু, মেয়ে তো বেশ সুন্দরী, মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আর শুভজিৎ দা যেখানে রাজি হয়েছে সেখানে আমি চোখ কান বুজে বিশ্বাস করতে পারি।
হ্যাঁ কাকিমা, মেয়েটা সত্যি সত্যি খুবই ভালো। আপনাদের বাড়িতে এলে আপনাদের বাড়িটা গুছিয়ে রাখবে। আমার ছেলে যে বিয়ে করতে রাজি হয়েছে এটাই আমার কাছে অনেক। এই মাস ধরেই তো কম মেয়ের সম্বন্ধ এসেছে, কোথাও বিয়ে করতে রাজি হচ্ছিল না। তুমি অনেক বড় একটা কাজ হালকা করলে। আমরা আজই বিকেলে তোমাদের বাড়ি যাব, তারপর বসে একটা বিয়ের দিন ফাইনাল করা হবে। দেখতে দেখতে তাদের বিয়ের দিন ফাইনাল হয়ে যায়। শুভজিৎ বাবু অরুণা দেবীকে ফোন করে বিয়ের ডেট জানিয়ে দেন। এদিকে দুই বোন খুব খুশি ছিল, এদিকে দুই বন্ধুও বেশ আনন্দে ছিল। কয়েকদিনের মধ্যেই বিয়ে হয়ে যায়। বিদায়ের সময় দুই বোন খুব কান্নাকাটি করে। তখন অরুণা দেবী বলেন, মা তোমরা এভাবে কেঁদো না, তোমরা দুজনেই যে যার বাড়িতে যাও, আর গিয়ে সেই বাড়িটাকে নিজের বলে মনে করো, আর খুব আনন্দে সুখে শান্তিতে সংসার করো। আর একটা কথা মনে রাখবে, তোমাদের বাড়িতে তোমরা যেভাবে থাকবে সেটা কিন্তু তোমার বাপের বাড়ির সম্মানকে আরো বাড়াবে। হ্যাঁ মা, আমরা খুব ভালো করে থাকবো, তুমিও নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, ঠিক সময়ে কিন্তু ওষুধগুলো খেয়ে নিও। মা, আমরা তোমাকে সবসময় ফোন করব, আর মাসে একবার করে তোমার কাছে আসবো। বিদায়ের পর দুই বোন যে যার বাড়ি চলে যায়। পরের দিনে দুজনেই স্বামীর সঙ্গে হানিমুনে বেরিয়ে যায়। অমিতা তার স্বামীর সঙ্গে প্যারিসে হানিমুন করতে গিয়েছিল। এদিকে পাপিয়া তার স্বামীর সঙ্গে গোয়া থেকে ঘুরে আসে। 15 দিন পর অমিতাকে পাপিয়া ফোন করে আর বলে, কিরে বোন, কেমন আছিস? কবে থেকে তোকে ফোন করবো ভাবছি, আর করাই হয়ে উঠছে না। আসলে আমি আর তোর জিজু হানিমুনের জন্য বেড়াতে গিয়েছিলাম, তাই তোর সঙ্গে কন্ট্যাক্ট করা হয়নি। আরে আমরাও তো হানিমুনে গিয়েছিলাম গোয়াতে, হ্যাঁ তো মজা হয়েছে। গোয়া জায়গাটা খুব সুন্দর, তুমি একবার জিজুর সঙ্গে ঘুরে এসো। এখানে দীঘা পুরী তো সবাই যায়, বেড়াতে হলে রাজ্যের বাইরে বেড়াতে হবে, তা না হলে মজা আছে? আরে রাজ্যের বাইরে কেন, দেশের বাইরে বেরিয়ে দেখবি, তবেই তো আসল মজাটা বুঝতে পারবি। আমি কোথায় গিয়েছিলাম জানিস? তুই শুনলে তো চমকে যাবি। আমি প্যারিস গিয়েছিলাম। আমার তো ফিরে আসতে ইচ্ছে করছিল না, এত সুন্দর জায়গা, যেন মনে হচ্ছিল ওটাই স্বর্গ। ওখান থেকে ইন্টারন্যাশনাল কল অনেক, সেজন্যই তো ফোন করিনি। এই দাঁড়া, আমি তোকে এক্ষুনি সব ছবি আর ভিডিও পাঠাচ্ছি, তুই দেখলে না একেবারে পাগল হয়ে যাবি। তখন তোর এই গোয়াটোয়া না সব ভুলেই যাবি। এই বলে অমিতা পাপিয়াকে তার বেড়ানোর সমস্ত ফটো আর ভিডিও পাঠায়। এই সব কিছু দেখে পাপিয়া মনে মনে হিংসা হয় এবং সে মুখ ভার করে বসে পড়ে। সন্ধ্যাবেলায় যখন শুভ দোকান থেকে ফিরে আসে, তখন পাপিয়া তাকে বলে, শোনো, তুমি কি প্রতিদিন এত রাত করে বাড়ি ফিরবে? আমি বাড়িতে বসে বসে না বোর হয়ে যায়। আরে বোর হওয়ার কি আছে, তুমি বাড়িতে বসে বসে টিভি দেখতে পারো। এই এত বড় টিভি আছে, হোম থিয়েটারে গান শুনতে পারো, মায়ের সঙ্গে গল্পও করতে পারো। আমি টিভিতে কি দেখবো? হ্যাঁ, মা তো নিজে সারাদিন সব সিরিয়াল চালিয়ে দিয়ে বসে থাকে, আমার ওসব দেখতে একটুকু ভালো লাগে না। তুমি তাহলে আমার জন্য একটা আলাদা টিভি আনো। কিন্তু এই টিভিটা তো কদিন আগেই নিলাম, টিভিটার দাম 50,000 টাকা, এখন আবার নতুন টিভি নিতে হবে। তাহলে এই টিভিটা কি হবে? আমি কিছু জানি না, আমাকে নতুন টিভি এনে দিতে হবে, ব্যাস। এটা তুমি মায়ের ঘরে রেখে দাও, এমনিতেও মা সারাদিন নিজের ইচ্ছে মতন দেখে, নিজের ঘরে থাকলে কারো ডিস্টার্বও হবে না, সে আরাম করে দেখতে পারবে। নতুন বইয়ের আবদার শুভ ফেলতে পারে না। পরের দিন সে পাপিয়াকে নিয়ে টিভি শোরুমে যায় এবং নতুন মডেলের 3 লাখ টাকার টিভি বাড়ি নিয়ে আসে। এত দামি বড় টিভি দেখে শাশুড়ি বলে, আরে শুভ, এই তো কিছুদিন আগে নতুন টিভি আনলি, আবার এত বড় দামি একটা টিভি আনার কি দরকার ছিল বলতো? একটা বাড়িতে কতগুলো টিভি দরকার হয় শুনি? মা, পুরাতন টিভিটা তোমার ঘরে ফিট করে দিচ্ছি, এখন আর তোমাকে ঠান্ডায় বসে টিভি দেখতে হবে না, এবার নিজের ঘরে বসে টিভি দেখতে পাবে। কিন্তু বাবা, এত বড় টিভিটাই হবে কি? তাছাড়া এই তো তোরা বেরিয়ে এলি, কত টাকা খরচ হয়েছে বলতো? এখন একটু সাবধানে থাক আর ভবিষ্যতের কথা চিন্তা কর। পারুল দেবী এসব কথা বলেই যাচ্ছিলেন, ওদিকে শুভ টিভি ফিট করতে ব্যস্ত ছিল। তিনি আর ছেলেকে কিছু না বলেই নিজের ঘরে চলে যান। টিভি ফিট হয়ে গেলে পাপিয়ার সঙ্গে সঙ্গে তার দিদিকে ভিডিও কল করে এবং নতুন টিভি দেখিয়ে বলে, দিদি দেখো, আমি নতুন টিভি নিয়েছি, কেমন লাগছে বলো? আরে বাহ, টিভিটা তো দারুণ দেখতে লাগছে, এটা কি নতুন মডেল নাকি? তুমি একদিন আমার বাড়িতে এসো, এই টিভিতে আমরা দুজনে মিলে ভালো একটা মুভি দেখবো। দারুণ লাগছে দেখতে, জানো, পিকচার কোয়ালিটি এত সুন্দর যে তোমাকে কি বলবো। এভাবেই পাপিয়া তার দিদিকে নতুন টিভির ফিচার বোঝাতে থাকে। বোনের নতুন টিভি হয়েছে এই খবর পেয়ে অমিতার মনে মনে একটু হিংসা হয়। সেই রাতে তার স্বামী ফিরে এলে সে বলে, শুনছো, পাপিয়ার ঘরে যে নতুন টিভিটা নিয়েছে সেটা 3 লাখের নতুন মডেলটা গো। ও হ্যাঁ হ্যাঁ, আজকে শুভ বলছিল বটে। আমার ব্যাগে একটা মিষ্টির প্যাকেট আছে, ওটা বার করো তো। টিভি কেনার খুশিতে মিষ্টি দিয়েছে, খুব ভালো মিষ্টি, খেয়ে দেখো। ভালো দোকানের মিষ্টি তো, তুমি নিজে খাও, ওসব আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। আচ্ছা শোনো, ওরা তো নতুন টিভি নিয়ে নিয়েছে, আমরা কবে নেব?
আরে বাবা, আজকালকার যুগে কেউ আর টিভি দেখে? এমনিতেই টাকা নষ্ট। এখন তো মোবাইলের যুগ। এই মোবাইলের যুগে কেউ আবার টিভির সামনে বসে থাকে? তাহলে তুমি আমাকে একটা নতুন মোবাইল কিনে দাও। আমার এই ফোনটা না কবেকার পুরানো হয়ে গেছে, আমি এটা নিয়ে আর চালাতে পারবো না। আচ্ছা আচ্ছা, মোবাইল নয় কিনে দেবো, এখন অনেক রাত হয়ে গেছে, এসব কালকে দেখা যাবে। মোবাইল ফোন কেনার কথা শুনে অমিতা সারা রাত ঘুমাতে পারে না। পরের দিন সকালে এসে দীপুকে বলে, কই গো, ওঠো না, চলো না মোবাইলটা কিনে আনি। আরে বাবা, এই তো সকাল হলো, কিছুক্ষণ তো যেতে দাও। এখন তো আমাকে দোকানে যেতে হবে, তারপর সন্ধ্যের সময় এসে তোমাকে দোকানে নিয়ে গিয়ে ফোন কিনে দেবো। সন্ধ্যাবেলা অমিতা রেডি হয়ে বসে থাকে। দীপু বাড়ি ফিরে আসতেই চেঞ্জ করে তার সঙ্গে দোকানে নিয়ে যায়। দোকানে গিয়ে সে একটা আইফোন কিনে এবং দোকান থেকেই তার বোনকে নতুন ফোনের ছবি পাঠায়। দিদির আইফোন হয়েছে দেখে এবার বোনের মনেও নতুন ফোন কেনার ইচ্ছা জাগে। এভাবেই চলতে থাকে। একে একে করে তারা জিনিস কিনতো এবং একে অপরকে ছবি পাঠাতো এবং অপরজন সেই জিনিসটা কেনার জন্য বায়না করত। এদিকে দুই বোনের এই অভ্যেসের জন্য স্বামীদের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। তারা স্ত্রীদেরকে অনেক বোঝায়, কিন্তু স্ত্রীরা কোনো কথা শুনতেই রাজি না। এমনই একদিন দীপু শুভর কাছে যায় আর বলে, শুভ, এসব কি হচ্ছে? জানি তুই একটু বেশি রোজগার করিস, তা বলে এরকম তুই শুরু করেছিস? জন্য তো আমি শান্তিতে থাকতে পারছি না। শান্তিতে থাকতে পারছিস না মানে? আরে বাবা, তোর জন্য তো আমি ভিখারি হয়ে যাব মনে হয়। জানিস, কাল থেকে পাপিয়া বায়না ধরেছে ওকে ডায়মন্ডের নেকলেস কিনে দিতে হবে। একটা ডায়মন্ডের নেকলেস দেখেছে, সেটা 50,000 টাকা দাম। তুই বল, আমি যদি এত টাকা ইনকাম করতাম তাহলে আমি এখানে থাকতাম? তো অল্প কিছু টাকার গিফট হলে মানা যায়, এটা মানা সম্ভব? অমিতার কথাও বলিস না, রোজ রোজ বোনকে ফোন করে আর আমার মাথাটা খারাপ করে দেয়। তুই যদি পাপিয়াকে ডায়মন্ডের নেকলেস কিনে দিস, তাহলে তো মনে হয় আমার কাছ থেকে কি চাইবে কে জানে। যা দেওয়ার সাধ্য আমার নেই, কারণ আমার ব্যাংকের ব্যালেন্সও নীল হয়ে গেছে। এবার কি করি বলতো, যে এ জ্বালায় অস্থির হয়ে পড়েছি। ভাবছিলাম এক বাড়ি থেকে দু বোনকে এনে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে, কিন্তু এদের স্বভাব যে এইরকম। এখন তো মনে হচ্ছে দুজনে মাকড়সার জাল বুনেছে আর তার মধ্যে আমরা জড়িয়ে পড়েছি। কিন্তু এই সমস্যা থেকে সমাধান হওয়ার তো কিছু একটা উপায় হবে। উপায় বের করতে হবে। কয়েকদিনের জন্য শ্বশুর বাড়ি যাই, ওখানেতেই সমাধান পাওয়া যাবে। এরপর দুই বন্ধু তাদের স্ত্রীদেরকে নিয়ে শাশুড়ির কাছে গিয়ে হাজির হয়। এক দুদিন পর দুই বন্ধু তাদের শাশুড়িকে নিজেদের সমস্যা বলে, যা শুনে অরুণা দেবী খুবই অসন্তুষ্ট হয়ে বলেন, বাবা, আমি খুবই লজ্জিত। আমার দুই মেয়ে বিয়ের পরে এরকম কাণ্ড করবে তা আমি কখনোই ভাবতে পারিনি। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি নিজে ওদেরকে বোঝাবো, সব ঠিক হয়ে যাবে। পরের দিন অরুণা দেবী দুই মেয়েকে কাছে ডাকেন এবং তাদেরকে বুঝিয়ে বলেন, মা, তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা এমন ভাবে থাকবে যাতে করে তোমার বাপের বাড়ির সুনাম বজায় থাকে, কিন্তু তোমরা যা শুরু করেছো তাতে করে আমার মাথার লজ্জায় নেমে যাচ্ছে। তোমার বাবা চলে যাবার পর আমি অনেক কষ্ট করেই তোমাদেরকে মানুষ করেছি। প্রত্যেকটা দিন প্রত্যেকটা টাকার মর্ম বুঝেছি। তাই তোমাদের কাছেও আমি এটাই বলতে চাই যে তোমরা টাকা পয়সার মর্মটা এবারে বোঝো। অসময়ে টাকা কিন্তু তোমাদেরকেই সাহায্য করবে, আর তার সঙ্গে সম্পর্কেরও, কারণ এগুলো হচ্ছে মূল্যহীন। এভাবেই মায়ের কথা শুনে দুই বোন নিজেদের ভুল বুঝতে পারে। এরপর থেকে তারা তাদের মায়ের কাছে শপথ করে যে তারা কখনোই এরকম ভুল করবে না। বাড়ি ফিরে এসে দুই বোন একেবারে পাল্টে যায়। তারা আর কখনোই তাদের স্বামীকে নতুন জিনিস কিনে দেওয়ার জন্য বায়না করতো না। স্বামীরা যখন যা খুশি হয়ে দিত তারা আনন্দের সঙ্গে সেগুলোকে স্বীকার করত। এভাবেই তাদের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে। মা, বলছিলাম আমরা তো পাটনায় মাসির বাড়ি যাচ্ছি, তাই এখন আমাদের সঙ্গে যদি এপিককে ওখানে নিয়ে যাই তাহলে তো বেশ ভালোই হবে। ও ওখানে নতুন জায়গাতে গিয়ে খুবই আনন্দ পাবে। এই না না, ওকে নিয়ে যাবার দরকার নেই। ওকে নিয়ে গেলে এখন সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর একেই ইংরেজ মেয়ে, জানিস তো ইংরেজরা কেমন, যেখানে যায় সেখানে একেবারে দখল করে নেওয়ার চেষ্টা করে। তাতে কি হয়েছে মা, এটা তো ভালো যে ও সকলকে আপন করে নিতে জানে, আর সকলের সঙ্গে যত মিশবে ততই তো এই দেশ ও এই দেশের লোকের সঙ্গে পরিচিত হবে। আরে দূর দূর, ছাই বুঝবে। আমি বলছি এক আর ও বুঝছে আর এক। আমি বলতে চাইছি এখন ও যদি সকলকে কবজা করে নেয় তাহলে সেখানে আমার ভাও কমে যাবে, বুঝেছিস? আর সেটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না। সুপর্ণা দেবী এবং পল্লব যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই এপিক সেখানে আসে। এরপর সে বলে, গুড মর্নিং শাসমা, হোয়াট আর ইউ ডুইং নাও? এভরিথিং ইজ ফাইন?
নাও, এবারে ইংরেজ বাচ্চাও চলে এলো। আরে ওটা শাশুমা নয়, বলতে হলে শাশুড়ি মা বলো। ওহ মা, সেই হলো আর কি। আমি ওটাই বলতে চাই, কিন্তু বলতেই পারি না। আর আপনাদের শুনতে একটু আলাদাই মনে হয়। হ্যাঁ, সে তো শুনেই বোঝা যাচ্ছে। তা তোমাকে এসব ভুলভাল বাংলা কে শেখাই বলো তো, যেটা শুনলে আমার কানেরও কষ্ট হয়। মা, আপনিও না শুধু কমেডি করেন। আসলে আপনার ছোলাই আমাকে শেখায়ছে। হে ঈশ্বর, একে বলেও কোনো লাভ নেই, যেখানে ইংরেজি বৌমা আমার ছেলেকে ছোলা বলছে। আরে মূর্খ, ওটা ছেলে বলে, মানে পুত্র। ও সরি, ওই একই হলো, মানে পাত্র। এপিক তখন এভাবেই অনবরত ভুলভাল বাংলা বলে যাচ্ছিল, যেটা শুনে সুপর্ণা দেবী তখন আরো রেগে যায়। ও সে পল্লবকে উদ্দেশ্য করে বলে, এই দেখ দেখ, তুই এই মেয়েকে নিয়ে তোর মাসির বাড়িতে যাওয়ার কথা বলছিলিস। ওখানে গেলে তো মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দেবে। কি বলতে না কি বলে বসে থাকবে, তখন আমার নাক কাটা যাবে। তার থেকে বরং তুই আর ওই ইংরেজ ঘরে থাকবি, আমি তোর মাসির বাড়ি থেকে ঘুরে আসবো। দূর বাবা, এখন আমার বলাই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, তোমার যেটা ইচ্ছা সেটাই হবে, এখন আমি আসছি। এই বলে পল্লব সেখান থেকে চলে যায়। আসলে এপিক সত্যি সত্যি একজন বিদেশি, অর্থাৎ ইংল্যান্ডের মেয়ে ছিল। আর ইংল্যান্ডের মেয়ে হওয়ায় সে বাংলা খুব একটা ভালো বলতে পারতো না। কয়েক মাস আগে পল্লব কাজের সূত্রে বাইরে থাকতো এবং সেখানে এপিককে পছন্দ হওয়ায় কোর্ট ম্যারেজ করেই তারা বিয়ে করে নিয়েছিল। এরপর পল্লব একটু একটু করে এপিককে বাংলা শেখাতে থাকে। এপিক বাংলা শিখেছিল ঠিকই, কিন্তু তার বাংলাতে কিছু ভুল ত্রুটি রয়ে গিয়েছিল। এদিকে ছেলে লুকিয়ে বিদেশি মেয়েকে বিয়ে করায় সুপর্ণা দেবী খুবই চটে গিয়েছিলেন। তাই তিনি কারণে অকারণে সবসময় এপিককে ছোট বড় কথা শোনাতেন। এরপর তারা যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। এপিক বিদেশি হলেও সে দেশের মেয়ের মতোই আচরণ করার চেষ্টা করত। এভাবেই সেদিনটা কেটে যায়। এরপর এপিক সুপর্ণা দেবীকে বলে, এই যে শাসমা, বলতেছিলাম আপনি মাসির বাড়ি যাবেন, আপনাকে আমি এখন মেকআপ করে দিতেছি, আসুন। কি মেকআপ? তুমি আমাকে মেকআপ করিয়ে দেবে? ও, আমি বুঝতে পেরেছি, তুমি ওই আটা ময়দা মাখিয়ে তোমাদের মতো সাদা চামড়া করে দিতে চাইছো, তাই তো? সরি মা, ওইটা আধা ময়দা নয়, ওইটাকে ফাউন্ডেশন কনসিলার বলে। আর আপনি নট চিন্তা করেন, আমি ইংল্যান্ডে বিউটিশিয়ানের কোর্স কমপ্লিট করেছি, আমি সুন্দর মেকআপ করতে জানি। এই শোনো, আবার এই বয়সে তো মেকআপ করার কোনো শখ নেই, বুঝেছো? তোমার ধান্দা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমার গায়ের রং শ্যামলা বলে তুমি তোমার পূর্বপুরুষদের মতো শ্যামলা রঙের মানুষদেরকে পছন্দ করো না, আর তাই তো আমাকে অমন ফর্সা করে দিতে চাইছো। ওহ নো সরি মা, why you don't believe me? বিলিভ? আর তোমাকে? কোনোদিনও না। আমাদের সাদাসিধে মানুষ পেয়ে তোমরা আমাদের উপর কবজা করে নিয়েছিলে। তোমাদের মতো মানুষদেরকে বিশ্বাস করে? আজ তোমাদের পূর্বপুরুষ আমাদের উপর কবজা না করলে আমরা আরো অনেক বছর এগিয়ে যেতাম। সুপর্ণা দেবী কথায় কথায় এপিককে তাদের পূর্বপুরুষ তুলে ছোট বড় কথা শোনাতো, যেটা এপিকের মোটেও ভালো লাগতো না। এমনই একদিন এপিক পল্লবকে বলে, আচ্ছা পল্লব, শ্বশুরিমার আমার উপর কিসের এত রাগ? উনি সবসময় আমাকে ইংরেজদের বাচ্চা বলতে থাকেন। আমার বাড়ি ইংল্যান্ডে, এটা কি আমার অপরাধ? তা তুমি ইংরেজ, তাই তোমাকে মা ইংরেজ বাচ্চা বলেছেন। এতে খারাপ কি আছে? দেখো, যেমন আমরা মানুষ, তাই আমাদেরকে মানুষের বাচ্চা বলা হয়, এখন পাখির বাচ্চাকে পাখির বাচ্চা বলা হবে, তাই না? পল্লব, তুমিও আমার মজা নিচ্ছ? না না এপিক, আসলে আমি একটু মজা করছিলাম। তাহলে তুমি শোনো, তুমি ইংরেজ বলেই যে মা তোমার উপরে অতটা রাগান্বিত থাকে তা নয়। আসলে মা এরকমই। এখন তুমি ইংল্যান্ডের মেয়ে না হয়ে যদি বাংলাদেশ বা দিল্লির মেয়ে হতে, তাহলেও মা তোমাকে এই ধরনেরই কথাবার্তা বলতেন। পল্লব এপিককে এভাবে বোঝালে তখন সে চুপ করে যায়। আসলে পল্লব ঠিকই বলছিল। সুপর্ণা দেবীর মতের বিরুদ্ধে গিয়ে পল্লব বিয়ে করেছিল বলে সুপর্ণা দেবী এপিককে নানা রকম ভাবে ছোট বড় কথা বলে অপমান করতেন, কিন্তু এপিক যতটা পারত সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করত। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন একজন প্রতিবেশী সুপর্ণা দেবীর বাড়িতে আসে এবং বলেন, আরে ও সুপর্ণাদি, কোথায় গেলে? দেখো না, আমার একটা বিয়ে বাড়ি পড়ে গিয়েছে।
এখন আমি গোটা গ্রাম খুঁজে একটা পার্লারের মেয়ে জোগাড় করতে পারলাম না, কি যে করি এখন। হ্যাঁ গো সম্পাদি, তুমি পার্লারে গিয়ে কি করবে? এখন আমাদের পার্লারে যাওয়ার বয়স আছে নাকি? এই বয়সে পার্লারে সাজলে লোকে কি বলবে? আরে দিদি, সেটা তোমার চিন্তা ভাবনা। তুমি বলতে পারো তোমার বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনো ইয়াং আছি। একবার সেজে দাঁড়ালে কেউ আমার দিক থেকে চোখ সরাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। সুপর্ণা দেবী এবং শম্পা দেবী যখন কথাবার্তা বলছিল তখন এপিক ওখানেই ছিল। এরপর এপিক সমস্ত কথাবার্তা শোনার পর বলে, মসিমা, আমি কি আপনাকে সাজিয়ে দিব? আমি ইংল্যান্ডের সব থেকে দামি পার্লার থেকে বিউটিশিয়ানের কোর্স করেছি। কি বলো বৌমা, তাই নাকি? আমি গোটা গ্রামে গ্রামে পার্লারের মেয়ে খুঁজছি। আরে সুপর্ণাদি, তোমার ঘরেই তো একটা বড় বিউটিশিয়ান রয়েছে গো। আর এ বাইরের মেয়ে, নিশ্চয়ই খুব সুন্দর সাজাতে পারবে। ঠিক আছে বৌমা, তাহলে তুমিই আমাকে সাজিয়ে দাও। এরপর শম্পা দেবী এপিকের কাছে সাজতে থাকে। এপিক বিউটিশিয়ানের কোর্স করায় সে খুব সুন্দরভাবে শম্পা দেবীকে সাজিয়ে দেয়। এরপর শম্পা দেবী খুশি হয়ে এপিককে 2000 টাকা দেয়, যেটাতে এপিক খুবই খুশি হয়ে যায়। এরপর এপিক সেই টাকাটা সুপর্ণা দেবীকে দিয়ে বলে, শাশুড়ি মা, এটা আমার প্রথম ইনকামের টাকা। আপনি আমার মায়ের মতো, তাই এটাতে আপনার সর্বপ্রথম অধিকার আছে। এই তুমি আমাকে বোকা পেয়ে গেছো নাকি? এই টাকা আমার দরকার নেই, তুমি নিজের কাছেই রাখো। সুপর্ণা দেবী তখন এভাবে বললে এপিকের মন খারাপ হয়ে যায়। এপিকেরও তখন কিছু বলার ছিল না, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে শম্পা দেবী গ্রামের সকলকে এপিকের বিউটিশিয়ানের কোর্সের কথা জানায়, যার ফলে এক এক করে মেয়েরা সব এপিকের কাছে এসে ভিড় করে। এমনই সেদিন সকালে এপিক নিজের চুল স্ট্রেট করছিল। ঠিক তখনই সুপর্ণা দেবী বলে, এ কি বৌমা, তুমি চুল স্ট্রেট করেছো কেন? তুমি জানো এরকম ইংরেজদের মতো চালচলন আমার একেবারে পছন্দ নয়। আর এইসব মুখে কি বা লাগিয়েছো? কেন মা, এপিককে তো বেশ ভালোই লাগছে। আর যেখানে মানুষের সুন্দর পোশাক আশাক ও সাজগোজি তো মানুষ বেশি পছন্দ করে, তাই না? তা তুমি প্লিজ এরকম বলো না। এই তুই চুপ কর, সবসময় তো বইয়ের তারিফ করতে হবে না তোকে, বুঝেছিস? বেশি না বকে নিজের কাজে যা। তুই এখন বাচ্চা আছিস, তুই এইসব কিছুই বুঝতে পারবি না। ওর বাপ দাদা পূর্বপুরুষরা আমাদেরকে যেমন করে জ্বালিয়েছে, আমিও ঠিক ওকে ওভাবে জ্বালিয়েই এর প্রতিশোধ নেব। ওহ মা, তুমিও না সবসময় ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাও। তুমি একটু বুঝে দেখো, এপিক খুবই ভালো মনের মেয়ে, আর ও ইংরেজ বলেই যে ও খারাপ তা তো নয়। এভাবে সুপর্ণা দেবী বললে এপিক এক প্রকার রাগ দেখিয়েই সেখান থেকে চলে যায়। এপিক রোজ রোজ এসব কথাবার্তা শুনে আর ধৈর্য ধরতে পারছিল না। এরপর থেকে এপিক তার শাশুড়ি মায়ের কোনো কথাতেই আর কান দেয় না। এখন তার বাড়িতে অনেক কাস্টমারই যাওয়া আসা করত। এপিক তার কাজ নিয়ে এবং নিজেকে নিয়েই বেশি সময় ব্যস্ত থাকার চেষ্টা করত। এভাবেই আস্তে আস্তে এপিকের বিউটিশিয়ানের খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে এপিকের বেশ অনেক কাস্টমারও হয়ে গিয়েছিল। এমনই একদিন এপিক পল্লব এবং সুপর্ণা দেবীকে বলে, শাশুড়ি মা পল্লব, আমি বলছিলাম আমি একটা নিজস্ব পার্লার খুলতে চাই। এখন আমার বেশ অনেকই কাস্টমার হয়ে গিয়েছে, আর নিজস্ব পার্লার থাকলে আমার বিজনেসও অনেক ভালোই চলতে থাকবে। বাহ, এটা তো বেশ ভালো কথা। তা তুমি আমাদের বাড়ির পাশেই একটা পার্লার খোলো, আর আমি তোমাকে তোমার পার্লারে সাহায্যও করব। কি তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? একেই তো এই সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে এনে আমার মান সম্মান নষ্ট করেছিস, তার উপর আবার পার্লার খুলে আর যেটুকু সম্মান বেঁচে আছে সেটাকেও নষ্ট করবি নাকি? মা, এতে সম্মান নষ্টের কি আছে? কোনো কাজই ছোট নয়। আর যেখানে এখন মানুষ বিউটিশিয়ান শিখে তো নিজেরাই বিউটি পার্লার খুলছে, তাই এপিক যদি এখন বিউটি পার্লার খুলে তাহলে ওর দোষ কিসের? পল্লব সেদিন এভাবেই এপিকের হয়ে কথা বলতে থাকে। এরপর সে তার কথা মতোই এপিককে একটি পার্লার খুলে দেয় এবং এপিকও তার কাজ মনোযোগ সহকারেই করতে থাকে, যার ফলে সে ভালোই লাভবান হয়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন হঠাৎ পল্লবের বিদেশের অফিস থেকে ফোন আসে। হে পল্লব, আই এম সরি টু সে দ্যাট, হয়তো এই মাসে আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে, তাই তুমি অন্য একটা কাজ খুঁজে নাও। আর আমার দায়িত্ব সকল এমপ্লয়ীদের আগে ইনফর্ম করা, তাই তোমাকে ফোন করে জানিয়ে দিলাম। অফিসারের মুখে এরকম কথা শুনে পল্লব তখন এক প্রকার চিন্তায় ভেঙে পড়ে। এরপর পল্লব তার মাকে এবং এপিককে সমস্ত কথা জানায়।
যেটা শুনে এপিক বলে, ডোন্ট ওয়ারি পল্লব, আমি তো এখন আছি। আমার পার্লার এখন বেশ ভালোই চলতেছে। এতে করে আমাদের সংসার ঠিক চলে যাবে। এই দুর্দিনের সময় এপিকের পার্লার যে কাজে আসবে সেটা কেউই তখন আশা করেনি। এরপর সুপর্ণা দেবীও তার ভুল বুঝতে পারে এবং এপিকের সঙ্গে করা দুর্ব্যবহারের জন্য মনে মনে পস্তাতে থাকে এবং তিনি বলেন, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কখনোই তোমাকে তোমার যোগ্য সম্মান দিতে পারিনি। তুমি ইংল্যান্ডের মেয়ে হওয়ায় আমি তোমাকে সময় অসময়ে নানা রকম ভাবে ছোট বড় কথা বলেছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌমা। সুপর্ণা দেবী এভাবেই ক্ষমা চাইলে পল্লব এবং এপিক দুজনেই খুব খুশি হয়ে যায়। তাদের মা সুপর্ণা দেবী যে নিজের ভুল বুঝতে পেরেছে এটাই তাদের কাছে অনেক খুশির ব্যাপার ছিল। এরপর থেকে এপিক তার পার্লারে মন দিয়ে কাজ করতে থাকে, যার ফলে তাদের সংসারে কোনো রকমই অভাব আসে না। এরপর থেকে তারা সকলেই মিলেমিশে আনন্দের সঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে।